হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি এমটিএস এর যে আমরা পিআইকিউ প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমরা করব এসএসসি এমটিএস 5 ফেব্রুয়ারি 2026 শিফট 3-র কোশ্চেনগুলো, ঠিক আছে? তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতে সবুজ বিপ্লবের দ্বিতীয় পর্যায়ের আনুমানিক সময়কাল কত ছিল? তো দ্বিতীয় পর্যায়ের আনুমানিক সময়কাল হচ্ছে 1970-এর দশকের মাঝামাঝি থেকে 1980 দশকের মাঝামাঝি পর্যন্ত, ঠিক আছে? অপশন এ। দেখো, গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন উইলিয়াম গড, আর নরমান বরলগকে গ্রিন রেভলিউশনের জনক বলা হয়। 1965 সালে ভারত সরকার এমএস স্বামীনাথনের সহায়তায় গ্রিন রেভলিউশন শুরু করে। এটি 1967 সালে কার্যকরভাবে শুরু হয় এবং 1978 সাল পর্যন্ত স্থায়ী ছিল। ভারতে 1956 সালের শিল্পনীতি প্রস্তাব অনুযায়ী দ্বিতীয় বিভাগে সেই সমস্ত শিল্প অন্তর্ভুক্ত ছিল যেখানে বেসরকারি খাত সরকারি খাতের প্রচেষ্টাকে পরিপূরক করতে পারত। অপশন এ হচ্ছে অ্যান্সার। 1956 সালের শিল্পনীতি ছিল ভারতের শিল্পোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ নীতি, যা সমাজতান্ত্রিক ধাঁচের অর্থনীতি গঠনের লক্ষ্যে পরিণত হয়। এটি জওহরলাল নেহরুর নেতৃত্বে গৃহীত হয় এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করে। আয়োনোস্ফিয়ার হলো ড্যাশের একটি অংশ। তো আয়োনোস্ফিয়ার হলো থার্মোস্ফিয়ারের একটি অংশ। তো থার্মোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণ স্তর। এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 85 কিমি থেকে 500 কিমি পর্যন্ত বিস্তৃত। এটি প্রধানত দুই ভাগে বিভক্ত, আয়নমণ্ডল এবং বহির্মণ্ডল বা এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। তো আয়নমণ্ডল আয়ন দ্বারা গঠিত এবং এটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গকে প্রতিফলিত করে পুনরায় পৃথিবীর দিকে পাঠায়। পরের কোশ্চেন দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে নিচের কোনটি ভুল? তো স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে এখানে বলেছে স্ট্র্যাটোস্ফিয়ার 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত, এটা ঠিক রয়েছে। এটি ট্রোপোস্ফিয়ারের নিচে অবস্থিত, এটা ভুল, কারণ সব থেকে নিচেই অবস্থিত হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তাহলে এখানে ভুলটা যেহেতু বলেছে, তো এটাই অ্যান্সার হবে, ঠিক আছে? দেখো, এখানে প্রত্যেকটা স্তর আলোচনা করা হয়েছে। প্রথম স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এর গড় উচ্চতা প্রায় 13 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 6 কিমি। সমস্ত আবহাওয়া সংক্রান্ত ঘটনা এই স্তরেই ঘটে। 2 নম্বর হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, এটি ট্রোপোপোজ থেকে শুরু করে প্রায় 50 কিমি পর্যন্ত বিস্তৃত। এখানে কোনো আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটে না। মেসোস্ফিয়ার, এর গড় উচ্চতা হচ্ছে 50 থেকে 80 কিমি। এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে। তারপর হচ্ছে আয়োনোস্ফিয়ার, এটি 80 কিমি থেকে 640 কিমি পর্যন্ত বিস্তৃত। এখানে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। এটি দীর্ঘ দূরত্বের রেডিও তরঙ্গের চলাচলের অঞ্চল। তারপরে হচ্ছে এক্সোস্ফিয়ার, এটি বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর। এখানে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের ঘনত্ব বেশি থাকে। মানুষের শরীরে তরুণাস্থির বলয় বা রিং কোথায় উপস্থিত থাকে? তো তরুণাস্থির বলয় বা রিং এটা কণ্ঠনালী বা গলায় উপস্থিত থাকে। এগুলো হলো কার্টিলেজ দ্বারা তৈরি বৃত্তাকার বা অর্ধবৃত্তাকার গঠন, যা বিশেষ করে শ্বাসনালীতে দেখা যায়। এই বলয়গুলো শ্বাসনালীকে খোলা রাখতে সাহায্য করে এবং ভেঙে পড়া থেকে রক্ষা করে। গুপ্ত রাজবংশ প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা জারি করেছিলেন, যেগুলোকে ড্যাশ বলা হতো। তো গুপ্ত রাজবংশে যে স্বর্ণ মুদ্রাগুলো জারি করা হয়েছিল সেগুলোকে দিনার বলা হতো। অপশন এ, দিনার। তো গুপ্ত রাজবংশ প্রচুর পরিমাণে স্বর্ণমুদ্রা জারি করেছিলেন, যেগুলোকে দিনার বলা হতো। এই স্বর্ণমুদ্রাগুলি রোমান মুদ্রার অনুকরণে তৈরি এবং গুপ্ত যুগের সমৃদ্ধির প্রতীক ছিল, যা সাধারণত দিনার নামে পরিচিত। অন্যান্য মহাজন পদগুলোর উপর মগধের আধিপত্যের কারণ হিসেবে নিচের কোনটি ছিল না? তো উর্বর নদীর সমভূমি এটা ছিল, কারণ মগধের যেহেতু নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। আর প্রাকৃতিক কেল্লা বা প্রতিরক্ষা ব্যবস্থা এটাও ছিল। সমৃদ্ধ লৌহকরিকের ভাণ্ডার এটা ছিল। আরব সাগরে প্রবেশের পথ বা অধিকার এটা ভুল, এটা ছিল না, ঠিক আছে। তো কারণ মগধের সঙ্গে আরব সাগরে কোনো সম্পর্ক ছিল না। তো অপশান ডি হবে আমাদের অ্যান্সার। দেখো আরব, আচ্ছা অপশান ডি আমরা পড়লাম। মগধের শক্তিশালী হয়ে ওঠার প্রধান কারণগুলো ছিল উর্বর গঙ্গা সমভূমি, কৃষি উৎপাদন বেশি,
প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা পাহাড় ও নদী দ্বারা সুরক্ষিত ছিল। লৌহ আকরিকের ভাণ্ডার, শক্তিশালী অস্ত্র তৈরি সম্ভব ছিল। কিন্তু মগধের আরব সাগরে কোনো প্রবেশাধিকার ছিল না, কারণ এটি ছিল স্থলভাগে অবস্থিত, বর্তমান বিহার অঞ্চল। তাই এটি মগধের আধিপত্যের কারণ ছিল না। প্রাচীন চীনা গ্রন্থগুলোতে ভারতের জন্য কোন নামটি ব্যবহার করা হয়েছিল? তো চীনের গ্রন্থগুলোতে ভারতের নাম ইন্তু নামে পরিচিত। ঠিক আছে, ভারতকে ইন্তু বলা হয়েছে চীনা গ্রন্থগুলোতে। প্রাচীন চীনা গ্রন্থে ভারতকে সাধারণত ইন্তু বা তিয়ানঝু নামে উল্লেখ করা হয়েছে। অন্যান্য অপশন যেমন ভারত, এটা ভারতীয় নাম। ইন্ডিকা, এটা গ্রিক লেখক মেগাস্তিনিস ব্যবহার করেছিলেন। আর সিন্ধু মূলত সংস্কৃত শব্দ, চীনা নাম নয়। লুর নিচের কোন ভারতীয় রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য? তো লুর হচ্ছে হরিয়ানার একটি নৃত্য, অপশন এ। তো লুর নৃত্য হলো হরিয়ানার একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী লোকনৃত্য। অন্যান্য লোকনৃত্যের মতো এটিও স্থানীয় মানুষের আনন্দ ও বেদনা প্রকাশের একটি মাধ্যম। হরিয়ানার কিছু অঞ্চলে লুর শব্দের অর্থ হলো মেয়ে। নাম থেকে বোঝা যায় যে নৃত্যটি মেয়েরাই পরিবেশন করে। তারা একে অপরের মুখোমুখি হয়ে অর্ধবৃত্তাকার আকৃতিতে দুটি সারিতে দাঁড়িয়ে নৃত্য পরিবেশন করে। গুজরাটের শিকার নৃত্য লোকনৃত্যে কোন বিষয়বস্তু ফুটিয়ে ধরা হয়? তো শিকার নৃত্য যেটা হয় সেখানে শিকারের দৃশ্যের পুনর্নির্মাণ করা হয়। ঠিক আছে, রিক্রিয়েশন অফ এ হান্টিং সিন। ড্যাশ কাণ্ড এবং মূলের অগ্রভাগে বর্ধনশীল অংশে উপস্থিত থাকে এবং কাণ্ড মূলের দৈর্ঘ্য বৃদ্ধি করে। তো অগ্রস্থ ভাজক কলা কাণ্ড এবং মূলের অগ্রভাগে থাকে এবং কাণ্ড মূলের দৈর্ঘ্য বৃদ্ধি করে। উদ্ভিদের কাণ্ড, মূল বা শাখা প্রশাখার একদম শীর্ষ বা অগ্রভাগে যে সক্রিয় ভাজক কলা অবস্থান করে এবং ক্রমাগত বিভাজনের মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে তাকে অগ্রস্থ ভাজক কলা বলে। এটি মূল ও কাণ্ডের বর্ধিষ্ণু অঞ্চলে থাকে। উদ্ভিদের কোন অংশে সাধারণত নিবেশিত ভাজক কলা অবস্থিত? তো নিবেশিত ভাজক কলা অবস্থিত পর্বের কাছে, নিয়ার দ্য নোড। ঠিক আছে, অগ্রস্থ ভাজক কলা অবস্থান হচ্ছে মূল ও কাণ্ডের শীর্ষদেশে অবস্থান করে। কাজ উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। নিবেশিত ভাজক কলা স্থায়ী কলার মাঝে, বিশেষ করে পর্বের মধ্যে বা গোড়ায় বা পর্বসন্ধির নিচে অবস্থান করে। কাজ পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করা। আর পার্শ্বীয় ভাজক কলা মূল ও কাণ্ডের পার্শ্ব বরাবর সমান্তরাল অবস্থান করে। কাজ উদ্ভিদের ব্যাস বা পরিধি বৃদ্ধিতে গৌণ বৃদ্ধি সাহায্য করে। স্যালদে বিখৌতি মেলা ভারতের কোন রাজ্যে পালিত হয়? তো এটা পালিত হয় উত্তরাখণ্ডে, অপশন সি। উত্তরাখণ্ডের কিছু গুরুত্বপূর্ণ উৎসব হলো বসন্ত পঞ্চমী, ভেটাউলি, হরেলা, অলগি বা ঘি সংক্রান্তি, ফুলদেই, বটসাবিত্রী, খাতরুয়া, গঙ্গা দশেরা, ঘুইয়ান একাদশী, দিকর পূজা এবং ঘুঘুটিয়া। কেরালার চন্দনকুড়া মহোৎসবম উৎসবটি একটি ড্যাশে পালিত হয়। তো এটা একটা মসজিদে পালিত হয়। কেরালার গুরুত্বপূর্ণ উৎসবগুলো হচ্ছে বিশু, এপ্রিল মাসে পালিত মালায়ালাম নববর্ষ, যা নতুন ফসল এবং সমৃদ্ধির প্রতীক। তারপর হচ্ছে বোট রেস বা নৌকাবাইজ, ওনামের সময় অনুষ্ঠিত নেহরু ট্রফি বোট রেস এবং আরনমুলা স্নেক বোট রেস খুবই জনপ্রিয়। তারপরে আত্তুকাল পঙ্গালা, তিরুবনন্তপুরমের আত্তুকাল ভগবতী মন্দিরের নারীদের দ্বারা পালিত একটি বিশ্ব রেকর্ড গড়া উৎসব। থেইয়াম উত্তর কেরালায় অনুষ্ঠিত একটি বিশেষ ধর্মীয় নৃত্য উৎসব যেখানে শিল্পীরা দেবতাদের রূপ ধারণ করেন। আর মকর বিল্লাকু, এটা জানুয়ারি মাসে সাবরিমালা মন্দিরে পালিত হয়। বুড়া কথা একটি ঐতিহ্যবাহী গীতি আলেখ্য যা মূলত পৌরাণিক কাহিনী বর্ণনা করে। এটি ভারতের কোন রাজ্যের একটি লোকশিল্প? তো বুড়া কথা এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি লোকশিল্প। বুড়া কথা হলো ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি বিখ্যাত লোকশিল্প। বুড়া কথা একটি গীতি আলেখ্য রূপ। হ্যাঁ, এতে সাধারণত 3জন শিল্পী অংশ নেন, যেমন মূল শিল্পী গল্প বলেন আর অন্যান্যরা গান ও সংলাপের মাধ্যমে সহায়তা করেন। প্রধানত পৌরাণিক, ঐতিহাসিক ও সামাজিক গল্প উপস্থাপন করা হয়। গরম রৌদ্রোজ্জ্বল দিনের পর মানুষ কেন ছাদ বা খোলা মাটিতে জল ছিটিয়ে দেয়? তো কারণ হচ্ছে শীতলীকরণের জন্য, জলের বাষ্পীভবনের উচ্চ লিনতাপকে কাজে লাগাতে। ঠিক আছে,
নিচের কোন ভাষা পরিবারটি ভারতের সবচেয়ে বেশি প্রচলিত বা সবচেয়ে বেশি মানুষ এই ভাষায় কথা বলেন? তো ভারতে সবথেকে বেশি মানুষ যে কথা বলে সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। ভারতের সবচেয়ে বেশি প্রচলিত বা সবচেয়ে বেশি মানুষ কথা বলেন ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারে। এই পরিবারে অন্তর্ভুক্ত ইন্দো আর্য শাখাটি ভারতের জনসংখ্যার প্রায় ৭৪% মানুষের মাতৃভাষা, যার মধ্যে হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি এবং পাঞ্জাবি অন্যতম। প্রাথমিক পর্যায়ে দেশলাই কাঠির মাথায় দহন বা আগুন জ্বালাতে কোন পদার্থগুলো ব্যবহার করা হতো? অ্যান্টিমনি ট্রাইসালফাইড, পটাশিয়াম ক্লোরাইড, সাদা ফসফরাস। তো এখানে সবটাই ব্যবহার করা হতো, তো আমাদের অ্যান্সার হবে অপশন ডি। নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি বা মুদ্রানীতির একটি প্রধান সরঞ্জাম? রিভার্স রেপো অপারেশন, আর ট্রান্সফার পেমেন্ট বা হস্তান্তর পাওনা। তো এখানে শুধুমাত্র রিভার্স রেপো অপারেশন, এটি হচ্ছে আরবিআইয়ের নীতি, আর্থিক নীতি। তো অপশন এ হবে আমাদের অ্যান্সার। 2019 সালের বাজেটে 20 টাকার একটি নতুন কয়েন বা মুদ্রার ঘোষণা করা হয়েছিল। এই কয়েনটির আকার হলো একটি বাহু বিশিষ্ট বহুভুজ। তো কটি বাহু বিশিষ্ট? সেটা হচ্ছে 12টি বাহু বিশিষ্ট বহুভুজ। ড্যাশে উৎপাদিত প্রধান খনিজগুলি হলো স্বর্ণ আকরিক, আকরিক লোহা, চুনা পাথর, ম্যাঙ্গানিজ আকরিক, গৌণ খনিজ এবং ভার্মিকুলাইট। সেখানে অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশে উৎপাদিত খনিজগুলি হলো, ঠিক আছে। তো এখানে যে খনিজের কথা বলা হয়েছে এগুলো অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়। মাই ডেটলেস ডায়েরি বইটির লেখককে, যা আমেরিকানদের সাথে কথোপকথনের উপর ভিত্তি করে রচিত? এই বইটির লেখক হচ্ছেন আর কে নারায়ণ। অপশন এ, ঠিক আছে। তার আরও অন্যান্য বই রয়েছে, যেমন স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ব্যাচেলার অফ আর্টস, দ্য ডার্ক রুম, দ্য ইংলিশ টিচার ইত্যাদি। ফতেপুর সিক্রির কোন কাঠামোটি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রবেশদ্বার হিসেবে বিবেচিত? তো ফতেপুর সিক্রির যে কাঠামোটি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রবেশদ্বার, এটা হচ্ছে বুলন্দ দরওয়াজা। বুলন্দ দরওয়াজা একটি 15 তলা উচ্চতার বিশাল প্রবেশদ্বার, ঠিক আছে। নিচের কোনটি পতঙ্গদের দ্বারা উদ্ভিদের ওপর আক্রমণ করার সঠিক পদ্ধতি নয়? তো এখানে তারা উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতা কেটে ফেলে, এটা তো সঠিক, আমরা জানি যে পোকা খেয়ে নেই পাতাগুলো, ঠিক আছে। তো পতঙ্গ দ্বারা এটা আক্রমণ হয়। তারা উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে কোষের রস শুষে নেয়, এটাও ঠিক। তারা কাণ্ড এবং ফলের মধ্যে ছিদ্র করে দেয়, এটাও ঠিক। তারা নাইট্রোজেন স্থিতিকরণ সাহায্য করে, এটা ভুল। তাহলে এটা নয় যেহেতু বলেছে, আমাদের অ্যান্সার হবে অপশন ডি। 10 কাঠিয়া হলো মূলত ড্যাশে প্রচলিত এক ধরনের গাথা গীত বা গায়ন রীতি। তো 10 কাঠিয়া এটা হচ্ছে ওড়িশার একটি গায়ন রীতি। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে।